আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি সমাজকর্মী সুকন্যা গুপ্ত। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। সুকন্যা, আপনি যেটা বলছেন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা, আলোচনা আরো বাড়ানো, এর সঙ্গে কি এই বিষয়টাও যুক্ত নয় যে শ্রমের যে মর্যাদা, শ্রমের মর্যাদাটা কিন্তু আমরা সাধারণভাবে দিয়ে থাকি, আমরা দিতে অভ্যস্ত একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। এখন এই অর্থনৈতিক দৃষ্টিকোণের বাইরে যে শ্রমের যে মর্যাদাটা, সেইটা মানুষকে বোঝানো, এইটাও কিভাবে সম্ভব হতে পারে? আমি সেক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে বলছি, সাধারণভাবে যে একটা শ্রমের মর্যাদা যদি আমরা দিতে শিখি কোনোদিন, সেক্ষেত্রে সেই কাজটা তো একটা অনেক বড় প্রেক্ষাপট থেকে বোধহয় এগোতে হবে। দেখুন, শ্রমের মর্যাদাটাও একইভাবে কিন্তু আমরা যদি ছেলে মেয়েদের সমানভাবে কাজ করতে শেখাই, তাহলে কিন্তু দুজনেই সেই শ্রমের মর্যাদাটা বুঝবে। আপনি একেবারেই ঠিক বলেছেন যে বাড়ির ভেতরের কাজগুলোকে কিন্তু মর্যাদা দেওয়া হয় না। আবার দেখুন, সেই কাজগুলোই যখন বাইরে করা হয়, মানে মেয়েরা যখন বাড়িতে রান্না করছেন তার কোনো ভ্যালু নেই, কিন্তু এই কাজটাই একজন পুরুষ শেফ যখন হোটেলে করছেন তার কিন্তু যথেষ্ট ভ্যালু রয়েছে। এটাই আমাদের বুঝতে হবে যে কাজগুলো কিন্তু ছেলে মেয়েদেরকে যদি সমানভাবে করতে শেখানো হয়, ভেতরের এবং বাইরের, আর সমানভাবে দায়িত্ব নিতে শেখানো হয়, তাহলে কিন্তু আপনার থেকেই এই শ্রমের মর্যাদাটা দেওয়ার যে বোধটা তৈরি হবে বলে আমার মনে হয়। তাহলে সুকন্যা, এই প্রশ্ন করা যেতে পারে, আমরা সাধারণভাবে এই বিষয়গুলোকে সাধারণত একটা মাপক হিসেবে অর্থকে দেখি, তাহলে কি এমনটা বলা যেতে পারে যে এই সমস্ত কিছুকে টাকার মূল্যে বিচার করা, যেটা মজ্জাগত হয়ে এসছে হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে, সেই অভ্যাসটাকে ছাড়তে হবে আস্তে আস্তে? দেখুন, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। বাড়ির ভেতরের কাজকে টাকার হিসেবে পরিমাপ করা, মানে প্র্যাকটিক্যালি পে করা, সেটা কতটা হয়ে উঠবে বা সম্ভব প্র্যাকটিক্যালি সেটা জানি না, কিন্তু অন্তত তাকে সেই মর্যাদাটা দেওয়া, সম্মানটা দেওয়া। এবং যেটা কথা হচ্ছে, আমি বলবো প্রত্যেক নারী পুরুষ যাতে তারা নিজেরা শ্রম করে উপার্জনও করতে পারেন, সেই পথটাও তৈরি করা, মানে আরো দক্ষতা বাড়ানোর জায়গাগুলো তৈরি করা। আর বাড়ির কাজগুলো যে শ্রমটাকে মর্যাদা দেওয়া হয় না, একা বোঝা হয়ে পড়ে, সেটাকে যদি ভাগ করে নিতে শেখানো হয়, তখন কিন্তু সেটাকে অন্তত টাকার পরিমাপে নাও হোক, তার যে মর্যাদাটা প্রাপ্য সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। একেবারে অর্থনৈতিক শোষণ বা সামাজিক শোষণের বাইরে গিয়ে একটা অন্য বিষয়ের দিকে যদি আমরা যেতে চাই, সাধারণভাবে এই যে যৌন হিংসা বলে যে বিষয়টা থাকে আমাদের মধ্যে, যেটা একটা বিরাট সমস্যা, এই যৌন হিংসার পেছনে মানুষের মনোভাবটা কি? মানে এইভাবে তাকে কাউকে একটা নির্যাতন করে, যৌন নির্যাতন করে একটা বিকৃত আনন্দ, নাকি যেহেতু তিনি অসহায় তাই তার উপর কিছুটা আমি একটা নির্যাতন করে আমার একটা বিকৃত বাসনা মেটালাম? সাধারণভাবে যৌনতা সম্পর্কে আমাদের দেশে প্রথমেই দেখবেন একটা নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি থাকে। এই মনোভাবটাও কি দায়ী? মানে যৌনতাটাকে ডেমোনাইজ করার যে একটা অভ্যাস দীর্ঘদিন ধরে রয়েছে, এটাও কি এর মধ্যে যুক্ত? একেবারে আপনি অনেকগুলো প্রশ্ন তুললেন, অনেকগুলো যৌনতা নিয়ে কথা বললেন। প্রথম কথা হচ্ছে, যৌনতা নিয়ে খোলামেলা আলোচনার কোনো পরিসরই কিন্তু আমাদের সমাজে নেই। পরিবারের ভেতরে নেই, পরিবারের বাইরেও নেই, বা শিক্ষা প্রতিষ্ঠানেও নেই। তার ফলে ছেলেমেয়েরা কিন্তু যৌনতার বোধ তো আপনা থেকেই একটা তৈরি হয়, কিন্তু সেটা নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হয় না। আর আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে যারা এটা করছে তারা এইভাবেই করছে যে যারা অসহায় তার উপর আমি এটা করতে পারি, এবং কোথাও সমাজ তাকে একটা ছাড় দিচ্ছে যে ছেলেরা যেন এটা করতেই পারে। কোথা থেকে শুরু হয়? যখন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে, যাকে আমরা খুব সাধারণ কথায় বলি ইফটিজিং, সেটা করার জন্য একটা যেন ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, ওটা হতেই পারে, এটা কিছু, ওটা সামান্য বিষয়, এটা করতেই পারে, ছেলেরা তো করবেই। এখানে যখন সেই ছাড়টা পাচ্ছে এবং অন্যরাও সেটা কোথাও প্রচ্ছন্ন সাপোর্ট করছে,
সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে সেটা ধর্ষণ পর্যন্ত চলে যায়। আর এই ঘটনাগুলো ঘটতে পারে এবং যারা করে তারা মনে করে যে এটা তার ক্ষমতা এবং এটা একটা ক্ষমতা ফলানোর জায়গা। এর মধ্যে যৌনতা কতটা আছে আর ক্ষমতা দেখানোর জায়গা কতটা আছে সেটা দেখতে হবে। এটা কিন্তু পরিবারের ভিতরেও হচ্ছে, পরিবারের বাইরেও হচ্ছে। একেবারে শিশু থেকে শুরু করে, মানে কয়েক মাসের শিশু থেকে কেউই বাদ যাচ্ছে না এই রাস্তা থেকে। একটা অনেক দিনের পুরনো ঘটনার কথা মনে পড়ছে। আমরা যখন কলেজে পড়ি, আমাদের এক বান্ধবী, তিনি বিয়ে করবেন। তো বিয়ের আগে তার মানে হবু বর তাকে শর্ত দিয়েছেন যে তার পুরনো যে বন্ধু বান্ধব, বিশেষ করে পুরুষ বন্ধু যারা আর কি, তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা চলবে না। তিনি কিন্তু সেটা মেনে নিলেন। এখন আমাদের আর এক বান্ধবী বললেন, সেক্ষেত্রে কিন্তু তোর একটা কোনো পাল্টা শর্ত দেওয়া উচিত ছিল, যদি এইটাই হয় তাহলে তুমিও তোমার পুরনো বান্ধবীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারো না। কিন্তু আমার সেই বান্ধবী একটা কিভাবে মেনে নিলেন, মানে তিনি তার বন্ধুদের সঙ্গ ছেড়ে দেবেন, কিন্তু তার যে হবু স্বামী যিনি, তাকে তিনি বাধ্য করছেন না। তো এই যে একটা অসমদর্শিতা, এই অসমদর্শিতাটা তো মেয়েদেরও কাটিয়ে উঠতে হবে কিছুটা। একেবারে এই যে যেটা আপনি বললেন না এক্ষুনি, এটা একদম চারপাশে দেখতে পাই। মানে আপনার কথা শুনে আমার মনে পড়ছে যে আমরা তো অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গেও কাজ করি। সেখানে দেখেছি যে তারা একটি মেয়ে বলছে, মানে ওদের নিয়ে আমরা একটা মিটিং হচ্ছে ওরকম, তো সেখানে একটা মেয়ে বলছে যে আমার বয়ফ্রেন্ড বলেছে এর সঙ্গে কথা বলতে না, ওখানে যেতে না, আমি যাচ্তে পারবো না। আর যখন বলে যে ও খুব পজিটিভ আমার ব্যাপারে, মানে সেটাই একটা গর্ব আর কি। মানে এই জায়গা থেকে কিন্তু সেটা শুরু হয়, কন্ট্রোল করাটা। তার পুরো জীবন, তার ডিসিশন, সে কোথায় যাবে, কি পড়বে, কার সঙ্গে কথা বলবে, সবটা কন্ট্রোল করা কিন্তু বিয়ের পরে নয়, তার আগে থেকে শুরু হয়ে যাচ্ছে। এই যে ম্যাসকুলিনিটির যে কনসেপ্ট আছে, এটা একটা বড় কাজ করা দরকার, সেটা নিয়ে কথা বলা দরকার, কাজ করা দরকার। ইয়াং ছেলে মেয়েদের নিয়ে আরো অনেক বেশি তাদের সঙ্গে কথা বলা খুবই দরকার। বহু মানুষই আছেন এখানে, নারী পুরুষ নির্বিশেষে, তারা প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের সঙ্গে পজিটিভনেস কে জড়িয়ে রাখেন সব সময়, যে আমি কাউকে ভালোবাসি মানে আমার একটা তার উপর একটা পজিটিভ কিছু থাকবে। এটা কি আপনি মানেন? এটা কি এর কোনো ভিত্তি রয়েছে? মানার তো কোনো ব্যাপারই নেই, কিন্তু আপনি যেটা বলছেন এটা আছে, সেটাই আছে বলেই দেখা যায় যে এই ঘটনাগুলো ঘটছে। আর তার মানে কি, আপনি আগের কথা বললেন, আমি অনেক আগেও এটা দেখেছি, আর এখনকার ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই একই ব্যাপারটা দেখতে পাচ্ছি। সেখানেই মানে প্রশ্ন জাগে যে একদিক থেকে আমরা বলছি অনেক কিছু, অনেকভাবে আমরা এগিয়ে গেছি, এত কিছু হচ্ছে, এখন ছেলে মেয়েরা কত কিছু জানে, কিন্তু এই মুহূর্তে পরিবর্তনটা তো দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে কি মানে ধরুন একটা সম্পত্তির অধিকার বোধ, একটা মানুষের ওপর অধিকার বোধ, এই অধিকার বোধটাই আমরা দায়ী করতে পারি, মানে তাকেই কাঠগড়ায় তুলতে চেয়ে পারি, অতিরিক্ত অধিকার বোধ? হ্যাঁ, সেটা তো বটে। এই যে দুটো সম্পর্ক, যে কোনো দুজন বা যেই হোক সম্পর্কের মধ্যে একটা স্পেস দেওয়া দরকার, একে অন্যের যে একটা স্বাধীন মানুষ, সেই বোধটা তৈরি, মানে আমরা যেটা বলছি আমাদের এমন ভাবেই বড় করা হচ্ছে, আমরা এই ভ্যালুস গুলো কিন্তু ঢুকে পড়ছে, যার জন্য ছেলেরা দেখুন অজান্তেই এই যে বোধগুলো, চিন্তাধারাগুলো চলে আসছে, তার সম্পত্তি মনে করছে মেয়েদের, যেই হোক, মানে সে তার বোন হোক বা বান্ধবী হোক বা স্ত্রী হোক, মানে তারা মনে করছে সে আমার সম্পত্তি। এবং আরেকটা বড় কথা, যে তাকে রক্ষা করার দায়িত্ব আমার। মেয়েটি যে নিজেও নিজেকে রক্ষা করতে পারে বা আরেকজনকেও করতে পারে, সেটা না ছেলেটিকে শেখানো হচ্ছে না মেয়েটি। আপনাকে অনেক ধন্যবাদ সুকন্যা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন সমাজকর্মী সুকন্যা গুপ্ত। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।